হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। নিটের জন্য এনসিইআরটির প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা স্ট্যান্ডার, প্রত্যেকটা প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট। তো ইউটিউবে তোমাদের আমি প্রত্যেকটা চ্যাপ্টারের সামারি গুলো এনসিইআরটি হাইলাইট করে পড়িয়ে দিয়েছি, প্রত্যেকজন সায়েন্টিস্ট সম্পর্কে পড়িয়ে দিয়েছি। তো আজকে আমরা পড়বো হার্ভার্ড বয়েজ সম্পর্কে। ঠিক আছে? তো চলো পড়া যাক। ক্লাস 12-এ বায়োটেকনোলজি যে চ্যাপ্টারটা রয়েছে, সেই চ্যাপ্টারটা শুরু হওয়ার আগে তুমি এই সায়েন্টিস্টকে পাবে। পড়া খুব প্রয়োজন। চলো পড়ি। যদি তুমি আমার চ্যানেলে নতুন হচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে আমি কন্টিনিউয়াস তোমার পাশে থাকবো। তো এই যে ভদ্রলোক হার্ভার্ড বয়ার ওয়াজ বর্ন ইন 1936। তো উনি 1936-এ জন্মগ্রহণ করেন and brought up in a corner of western Pennsylvania where railroads and mines were the destiny of most young men. এবং পশ্চিম পেনসিলভেনিয়ার এমন একটি অংশে বা অঞ্চলে উনি আসেন যেখানে বেশিরভাগ যুবকের জীবনই ছিল রেলপথ ও খনি নির্ভর। সেখানে তিনি বেড়ে উঠেছিলেন। তো ওনার বড় হয়ে ওঠাটা ভাবো, এই তোমরা অনেক সময় বলো যে ম্যাম পড়তে পারি না, এ বাড়িতে পড়বো কি, এই বোনে উৎপাত করে, এই ভাইতে উৎপাত করে, এ মা বাবা ঝগড়া করে, এ বন্ধু খালি ফোন করে। তুমি ভাবো যে এগুলো কোনো অসুবিধাই না। ওনার 1936 সাল মানে কত পুরনো একটা সময়। সেই সময় উনি এমন একটা জায়গায় বেড়ে ওঠেন যেখানে মূলত বেশিরভাগ লোকজন ওই রেল লাইন তৈরি হতো সেই সম্পর্কে কাজকর্ম করত বা খনির কাজকর্ম করত, ওয়ার্কার থাকতো। সেখানে কিন্তু তিনি বেড়ে উঠেছিলেন, অথচ ওনার কন্ট্রিবিউশন বিশাল। He completed graduate work at the University of Pittsburgh in 1963, followed by 3 years of postgraduate studies at Yale. তিনি 1963 সালে পিটসবার্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেন এবং পরবর্তীতে ইয়েলতে স্নাতকোত্তর পর্যায়ের অধ্যয়ন করেন। ইয়াল হবে, ইয়াল, ইয়াল উচ্চারণটা হবে ইয়াল। ওখানে উনি পোস্ট গ্রাজুয়েট করেন। তো উনি গ্রাজুয়েশনও করেন, পোস্ট গ্রাজুয়েশনও করেন। গ্রাজুয়েশন করেন কোথায়? না, পিটসবার্গ ইউনিভার্সিটিতে 1963-তে কমপ্লিট হয়। আর তারপরে উনি পোস্ট গ্রাজুয়েট করেন কোথায়? না, ইয়েলে। In 1966, Boyer took over assistant professorship at the University of California at San Francisco. 1966 সালে বয়ার সান ফ্রান্সিসকো অঞ্চলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তো তারপরে উনি কি করেন? তারপরে উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যান ইউনিভার্সিটিতে। কোন ইউনিভার্সিটিতে? ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে। সেটা কোথায়? সান ফ্রান্সিসকোতে। তো উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে জয়েন করেন। By 1969, he performed studies on a couple of restriction enzymes of the E. coli bacterium with especially useful properties. 1969 সালের মধ্যে তিনি বিশেষ উপযোগী ধর্ম সমন্বিত ইকোলাই ব্যাকটেরিয়ার কয়েকটি রেস্ট্রিকশন উৎসেচকের উপর গবেষণা করেন। তো তারপরে উনি রিসার্চ শুরু করেন 1969-এ। কিসের উপরে? না, বিভিন্ন রেস্ট্রিকশন এনজাইম, রেস্ট্রিকশন উৎসেচকের উপরে গবেষণা শুরু করেন, যেগুলো উনি ইকোলাই ব্যাকটেরিয়ার থেকে পান। যে রেস্ট্রিকশন এনজাইম গুলো ইকোলাই ব্যাকটেরিয়া থেকে পান এবং সেটা নিয়ে উনি গবেষণা শুরু করেন। Boyer observed that these enzymes have the capability of cutting DNA strands in a particular fashion, which left what has become known as sticky ends on the strands. তো বয়ার লক্ষ্য করেছিলেন যে এই উৎসেচকগুলোর একটি নির্দিষ্ট সজ্জায় ডিএনএ স্ট্র্যান্ডগুলো কাটার ক্ষমতা রয়েছে, যার ফলে তন্ত্রীগুলোর উপর যে একতন্ত্রীয় গঠন সৃষ্টি হয় তা আঠালো প্রান্ত হিসেবে পরিচিত। তোমরা জানো রেস্ট্রিকশন এনজাইম কি করে? রেস্ট্রিকশন এনজাইম ডিএনএ কে কাট করে। এবং কিভাবে কাট করে? এমন ভাবে কাট করে যার দুটো প্রান্ত কে তুমি আবার জুড়তে পারো। ওগুলোকে বলে আঠালো প্রান্ত বা স্টিকি এন্ড। সেটা নিয়ে উনি কিন্তু প্রথম দেখেন। These clipped ends made pasting together pieces of DNA a precise exercise. এই কাটা প্রান্তগুলোকে ডিএনএ অণুর টুকরো খণ্ডগুলির পরস্পর জোড়া লাগানোই একটি গুরুত্বপূর্ণ অনুশীলন বা অধ্যয়নের বিষয়। তুমি জানো যে আলটিমেটলি ডিএনএ ফ্র্যাগমেন্ট যখন তৈরি করি আমরা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে, সেগুলোকে জোড়া যায় কিভাবে? কোন এনজাইম জোড়ে বলে? লাইগেজ এনজাইম জোড়ে, তাই না? যেটাকে লাইগেশন বলে। তো এই সমস্ত নিয়ে কিন্তু উনি গবেষণা করেন। This discovery in turn led to a rich and rewarding conversation in Hawaii with a Stanford scientist namely Stanley Cohen. এই আবিষ্কারের কারণেই
পরবর্তী সময়ে স্ট্যানফোর্ড বিজ্ঞানী স্ট্যানলে কোহেনের সহিত হাওয়াইয়ে একটি সমৃদ্ধ ও ফলপ্রসূ কথোপকথনের সূচনা হয়েছিল। তো দেখো সায়েন্টিস্টরা কি করে না, এক সায়েন্টিস্ট আরেক সায়েন্টিস্টের সাথে গল্প গাথা করেন। এবার ওনারা যখন গল্প গাথা করেন তখন কিন্তু আমাদের মতন সব পিএনপিসি এটা ওটা করে না। এই সমস্ত কন্ট্রোভার্সি পিএনপিসি সাধারণ মানুষ যেগুলো করে এগুলো ওনারা করেন না। ওনারা কিন্তু ব্যস্ত হয়ে পড়েন ওনাদের সায়েন্টিফিক রিসার্চ নিয়ে, গবেষণা নিয়ে। তো সেই সময় ওই স্ট্যানলি কোহেন নামক একজন সায়েন্টিস্ট, যিনি স্ট্যানফোর্ড সায়েন্টিস্ট ছিলেন, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি তিনি গবেষণা করছিলেন হাওয়াইতে, যেটা সেই ওনার সাথে এই নিয়ে উনি মানে আলোচনা করেন। তো কোহেন কি করছিলেন, কোহেন had been studying small ringlets of DNA called plasmids and which float about freely in the cytoplasm of certain bacterial cells and replicate independently from the coding strand of DNA. তো কোহেন প্লাজমিড নামক ছোট চক্রাকার ডিএনএ অধ্যয়ন করছিলেন, যা কিছু ব্যাকটেরিয়া কোষের সাইটোপ্লাজম মুক্তভাবে ভেসে থাকে এবং ডিএনএ অণু কোডিং তন্ত্রী থেকে স্বাধীনভাবে প্রতিলিপিকরণে বা রেপ্লিকেশনে সক্ষম। তো কোহেন আবার কাজ করছিলেন প্লাজমিড নিয়ে। তুমি জানো প্লাজমিড ডিএনএ কোথায় থাকে, ব্যাকটেরিয়ায় থাকে। কোথায় থাকে, সাইটোপ্লাজমে থাকে ব্যাকটেরিয়ার। এবং ওরা কি করে, ওরা নিজেরাই নিজেদের মতন রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ করে, তার জন্য কিন্তু ওর ব্যাকটেরিয়ার ক্রোমোজোমাল ডিএনএ এর কোনো হেল্প লাগে না। তো সেটা নিয়ে কোহেন কাজ করছিলেন। Cohen had developed a method of removing these plasmids from the cell and then reinserting them in other cells. কোহেন এই প্লাজমিড গুলোকে কোষ থেকে অপসারণ পৃথকীকরণের উপায় প্রণয়ন করেছিলেন এবং এগুলোকে অন্য কোষে পুনঃস্থাপন করেন। তো কোহেন কি করেন, কোহেন ওই প্লাজমিড গুলো নিয়ে তো কাজ করছিলেন এবং উনি কিন্তু এই প্লাজমিড গুলোকে সেল থেকে, ব্যাকটেরিয়ার সেল থেকে ওই প্লাজমিড গুলোকে উনি বের করতে পারেন, আইসোলেশনও উনি করতে পেরেছিলেন। ওগুলোকে আইসোলেট করতেন, পৃথক করতেন এবং আলটিমেটলি সেগুলোকে অন্য সেলের মধ্যে ইনসার্ট করতেন বা ঢুকিয়ে দিতেন। সেই নিয়ে কিন্তু কোহেন কাজ করছিলেন। তো তারপরে কি হলো, combining this process with that of DNA splicing enabled Boyer and Cohen to recombine segments of DNA in desired configurations and insert the DNA in bacterial cells, which could then act as manufacturing plants for specific proteins. তো এই পদ্ধতির সহিত ডিএনএ স্প্লাইসিং পদ্ধতি সংযুক্ত করে বয়ের এবং কোহেন কাঙ্ক্ষিত সজ্জায় ডিএনএ খণ্ডকগুলির পুনঃসংযোগ ঘটিয়ে ব্যাকটেরিয়া কোষে পুনঃযোজিত ডিএনএ প্রবেশ করান, যা তখন নির্দিষ্ট প্রোটিন উৎপাদনের জন্য উৎপাদন কেন্দ্র রূপে কাজ করতে পারে। তো এই কোহেন এবং বয়ার তারপর কি করলেন, একজন তো রেস্ট্রিকশন এনজাইম নিয়ে ডিএনএ কাটছিল, আরেকজন প্লাজমিড বার করে ফেলেছে। তো তারপরে এরা কি করলো, এই জগা খিচুড়ি জিনিসগুলোকে নিয়ে একসাথে করলেন। কি করলেন, যে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএ কাটো, সেই ডিএনএ কে তুমি প্লাজমিডের মধ্যে ঢুকিয়ে দাও। প্লাজমিডের মধ্যে ঢোকানোর পরে সেই প্লাজমিড সমেত ডিএনএ তুমি একটা ব্যাকটেরিয়ার কোষে ঢুকিয়ে দাও এবং তারপরে দেখবে যে সেই ডিএনএটা থেকে প্রোটিন তৈরি হচ্ছে, যেটাকে অ্যাকচুয়ালি এখন আমরা ক্লোনিং বলি, তাই না? তো সেইগুলো কিন্তু ওনারা দুজন মিলে মেইনলি আবিষ্কার করেছেন। তো যাদের যাদের রাগ আছে, ক্লোনিং বুঝতে পারো না বা কোয়েশ্চেন আসলে ক্লোনিং এর আনসার করতে পারো না, তারা কিন্তু আমাকে গালাগাল না দিয়ে এই ভদ্রলোকদেরকে দোষ দিতে পারো, কারণ ওনাদের জন্য কিন্তু তোমাদেরকে ক্লোনিং পড়তে হচ্ছে। তো this breakthrough was the basis upon which the discipline of biotechnology was founded. তো এই যুগান্তকারী আবিষ্কারের উপর ভিত্তি করে যে প্রযুক্তিবিদ্যা নামক শাখা সৃষ্টি হয়েছিল। তো বায়োটেকনোলজির মূল ভিত্তি হচ্ছে ক্লোনিং, যেটা কিন্তু ওনারা করেন। এবার আমরা দুখানা প্রশ্ন করি, এইটুকু থেকে আমি তোমাদের জন্য দুটো প্রশ্ন নিয়ে এসেছি। এনসিইআরটি থেকে এরকম প্রশ্নই আসে নিচে, স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন দুটো দেখো এনেছি। প্রথম স্টেটমেন্ট, বাই 1996 বয়ার পারফর্ম স্টাডিজ অন রেস্ট্রিকশন এনজাইমস অফ দ্য ইকোলাই ব্যাকটেরিয়া। 1996 সালে বয়ার ইকোলাই ব্যাকটেরিয়ার রেস্ট্রিকশন উৎসেচকের উপর গবেষণা করেন। এখানে ভুলটা আছে কোথায় জানো, 1996 না 1969। তো এরকম করে কিন্তু কঠিন প্রশ্ন দিতেই পারে, নিচে এরকম প্রশ্ন দিতেই পারে, তুমি তখন বলবে আউট অফ সিলেবাস। কোনো আউট অফ সিলেবাস প্রশ্ন না, এখানে রয়েছে, কিন্তু তোমাকে এইভাবে পড়তে হবে, তোমাকে শিখতে হবে যে নিচে প্রশ্ন কিভাবে আসতে পারে, সেই প্র্যাকটিস তোমাদেরকে করতে হবে, যেগুলো তোমাদেরকে এখানে আমি শিখিয়ে দিচ্ছি। তুমি যদি ইউটিউব বা অন্য কোথাও থেকে আমার ভিডিওটা দেখছো, এগুলো স্ক্রিনশট নিতে পারো, যারা আমার পেইড ব্যাচে পড়ো তারা এই কোয়েশ্চেনের পিডিএফ পেয়ে যাবে। তো এইটা ভুল হলো, প্রথম স্টেটমেন্টটা ভুল, ফলস। Boyer observed that these enzymes have the capability of cutting DNA strands in a particular fashion. বয়ার লক্ষ্য করেছিলেন যে উৎসেচকগুলোর একটি নির্দিষ্ট সজ্জায় ডিএনএ স্ট্র্যান্ডগুলি কাটার ক্ষমতা রয়েছে। হ্যাঁ, এটা ঠিক কথা। তাহলে ভুল আমরা পেলাম, স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট, 2 ইজ কারেক্ট, এক ভুল 2 সঠিক। তাহলে আনসার কি, আনসার হচ্ছে ডি। চলে যাব নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, স্টেটমেন্ট 1 বলছে কোহেন হ্যাড বিন স্টাডিং স্মল রিংলেটস অফ ডিএনএ কল্ড প্লাজমিডস
and which float about freely in the nucleus of certain bacterial cells. প্লাজমিড নামক ছোট চক্রাকার ডিএনএ অধ্যয়ন করেছিলেন কোহেন, যা কিছু ব্যাকটেরিয়া কোষের নিউক্লিয়াসে মুক্তভাবে বসে থাকে। এটাও ভুল কেন? কারণ প্লাজমিড কিন্তু আমরা দেখেছি যে কখনোই নিউক্লিয়াসে ভাসে না, সাইটোপ্লাজমে ভাসে, তাই না? সাইটোপ্লাজমে, নিউক্লিয়াসে নয়, সাইটোপ্লাজমে, তাহলে এটা ভুল। আচ্ছা, he developed a method of removing these plasmids from the cell and then reinserting them in other cells. তিনি এই প্লাজমিড গুলোকে কোষ থেকে অপসারণের উপায় প্রণয়ন করেছিলেন এবং এগুলোকে অন্য কোষে পুনঃস্থাপন করেছিলেন। একদম ঠিক। তাহলে 1 is incorrect, 2 is correct, এক ভুল 2 সঠিক, আনসার হচ্ছে আনসার হচ্ছে ডি। তাহলে বুঝতে পারলে কিভাবে প্রশ্ন আসবে? এরকম প্রশ্ন দেখো, তোমরা তো ছোট মানুষ, 11-12 পড়ো, তোমাদের কাছে এই প্রশ্নগুলো একটু কঠিনই। হট করে দেখো পুরো স্টেটমেন্টটা ঠিক আছে, শুধুমাত্র কিন্তু আমি বলে দিয়েছি নিউক্লিয়াস, যেটা কিন্তু সাইটোপ্লাজম হবে। প্লাজমিড নিউক্লিয়াসে থাকে না, সাইটোপ্লাজমে থাকে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি যদি প্রশ্ন যদি সঠিক প্র্যাকটিস করো, তুমি যদি জানো যে নিচে কিভাবে প্রশ্ন দেয়, সেই টেকনিকটা যদি তুমি শিখে যাও, তাহলে কোনো ব্যাপার না। কিন্তু সেটা না শিখে তুমি যদি এমন প্রশ্ন প্র্যাকটিস করে যাও যেগুলো আসেই না, তখন তো তোমার নিট পরীক্ষায় মুশকিল হবেই, তাই না? আচ্ছা, তুমি যদি নিট 2026 দেবে বলে মনে করছো এবং আমার অনলাইন বায়োলজি পেইড ব্যাচ এনরোল করবে বলে মনে করছো, করতে পারো। ব্যাচের ডিটেইলস তোমাকে এখানে একবার আমি দিয়ে দিচ্ছি। এবারে তোমাকে আমি বলবো, যারা তোমরা নিট 2026 এবং নিট 2027 দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, তারা এনরোল করতে পারো। খুব তাড়াতাড়ি এনরোল করে নাও। তোমরা 100% এনসিইআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে। ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর পিডিএফ নোটস, এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে, ঠিক যেরকম এখানে এক্সাম্পল দেখালাম। এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে, এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে, সেভাবে বায়োলজি কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে। এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি, তুমি যদি ক্লাস 11-এ পড়ো তুমি জয়েন করতে পারো, ক্লাস 12-এ পড়ো জয়েন করতে পারো, যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো। যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না, ততদিন তোমার সাথে আমি আছি, ততদিন আমার কোর্স তোমার সাথে আছে। এটার আনলিমিটেড ভ্যালিডিটি। একবারই শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে ₹1000 1000 টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময়। তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি, আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না। যতদিন না নিট পাচ্ছ ওই 1000 টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে। যদি এনরোল করতে চাও 9019765145 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো। চলো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।